স্মরণ করার চেষ্টা করি। লাস্ট ক্লাসে সম্ভবত আমরা আরএসসি পড়েছিলাম, আরএফজি সাস্টেনেবিলিটি কাউন্সিল, 10 প্রিন্সিপাল, এসডিজি, এগুলো পড়া হয়েছে। S8000 এই সব কিছু মোটামুটি আমরা পড়েছি, র্যাপ কমপ্লায়েন্স এর ইন্ট্রোডাকশন, মোটামুটি এগুলো কাভার হয়েছে। সো এখন আমরা আরো কিছু স্ট্যান্ডার্ডের দিকে আমরা যাব এবং কমপ্লায়েন্স, সোশ্যাল কমপ্লায়েন্সের রেলেভেন্ট কিছু স্ট্যান্ডার্ড নিয়ে আমরা মোটামুটি ভাবে একটা বেসিক আইডিয়া আমরা নেওয়ার চেষ্টা করব। তো আমি স্ক্রিনটা শেয়ার দিব এখন। আচ্ছা, ঠিক আছে। তো সবাই কি স্ক্রিনটা দেখতে পাচ্ছো বা স্ক্রিন শেয়ার হয়েছে কিনা? হ্যালো? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, রেসপন্স করতে হবে তো, এতগুলো ছেলে মেয়ে বসে আছো, কোনো রেসপন্স করছো না কেন কেউ? তাহলে এত এত প্রেজেন্স নিয়ে কোনো ঝামেলা হচ্ছে, আবার রেসপন্স, ইউ হ্যাভ টু রেসপন্ড এনিওয়ে। তোমাদের এখানে এতজন উপস্থিত, বাট কেউ কোনো কথা না বললে তো সমস্যা। যেহেতু অনলাইন ক্লাস, এটাকে রেসপন্স করতে হবে, কারণ এখানে টেকনিক্যাল ইস্যুস আছে। এখানে মাইক্রোফোনে ইস্যুস আছে, স্ক্রিন শেয়ার ইস্যুস থাকে, নেটওয়ার্ক ইস্যুস থাকে। সো এটাকে তোমাদেরকে এই জন্য রেসপন্স করতে হবে যে এভরিথিং ইজ গোয়িং স্মুথলি অর নট। এতজন স্টুডেন্ট, এত অ্যাটেন্ডেন্স নিয়ে কোনো এখানে ওপেনলি অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে, অনেকে ক্লাস না করে তোমাদের নাম দেওয়া হচ্ছে, অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়া হচ্ছে, বাট রেসপন্সের বেলায় তোমাদের কোনো রেসপন্সই না। ইউ হ্যাভ টু রেসপন্ড এনিওয়েজ। এখানে কে কে কানেক্টেড আছো? ID 63 আছো? অরিন্দম দত্ত? হ্যালো? এটা নাই, মানে ক্লাস জাস্ট এইভাবে, জাস্ট অনলাইন ক্লাসের ড্রব্যাকটা এরকমই আসলে, সিরিয়াস ড্রব্যাক। অয়ন আছো? সিয়ার? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হ্যাঁ, তুমি কই? তুমি তো কোনো রেসপন্সই করো না। স্যার আমার হচ্ছে একটু মানে কানেকশন চলে গিয়েছিল তো স্যার, মানে এই জন্য নতুন করে জয়েন করলাম স্যার, এখন স্যার কেবল ছিলাম আচ্ছা, না। ID 49 আছো? সৃষ্টি? জি জি। 73 শাওন ইসলাম আছো? নাই। আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। আমার তো ফোনে কোথায়? মাইক্রোফোন সমস্যা তো। এত সবারই সমস্যা বের হচ্ছে, আমরা সবাই অনলাইনে কানেক্টেড, কারো তো কোনো ডিভাইস নেই। অনেকের আমি আইফোন দেখি, আমারই না ফোনের সমস্যা। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার চেয়ে দামি ফোন ইউজ করো, অথচ যখন কানেক্টিভিটি বা রেসপন্সের কথা চলে আসে, বাট কেউ তখন রেসপন্স করো না। তখন মাইক্রোফোনের সমস্যা, নেটের সমস্যা, হাবি যাবে, অনেক ধরনের ইস্যুস চলে আসে। ইট ইস টু মাচ ডিসঅ্যাপয়েন্টেড। ID 003 আছো? নাবিলা তাবাসসুম? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। 60 আহসান মাহবুব জোবায়ের? জি স্যার, প্রেজেন্ট আছে। আচ্ছা, ঠিক আছে। এনিওয়েজ, বাট রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আসলে এটা এই ক্লাসের ভ্যালুলেস। মানে আলটিমেটলি ক্লাসেরই দরকার নাই, তো সব ম্যাটেরিয়াল গুলো দিয়ে দিয়ে আমাদের এই আনুষ্ঠানিকতা, এটা দরকার নেই। আর ক্লাসে কিছু দরকার আছে যে পরীক্ষায় বসতে হবে, কিছু মার্কস তো তুলতে হবে অ্যাটলিস্ট, তোমার লাইফে লাগুক বা না লাগুক ইনফরমেশন গুলা, বাট অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু সিট ফর ইউর এক্সাম। এবং যখন তুমি পরীক্ষার জন্য বসবা, ডেফিনেটলি তোমার, তুমি যদি ক্লাসের মনোযোগ দিয়ে করার চেষ্টা করো, হয়তো কিছু ইম্পর্টেন্ট টপিক আলোচনা করা হয়,
কিভাবে অ্যান্সারটা লিখবা, কি কোন কোন টপিক গুলা তুমি হাইলাইট করলে ইউ উইল গেট বেটার মার্কস, মানে এই বিষয়গুলো অ্যাটলিস্ট আলোচনা হয়, তাহলে অ্যাটলিস্ট তুমি সেই বিষয়গুলা জানতে পারো। আদারওয়াইজ তো আসলে সেই বিষয়গুলো আসলে চলে আসে না, তাহলে ক্লাসের কি দরকার। আর অ্যাটেন্ডেন্স আমি আসলে মোটামুটি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই, এই বিষয়গুলো তো আমি সবসময় লিবারেল থাকার চেষ্টা করি, কিন্তু আসলে কোনো রেসপন্স যদি তোমাদের মধ্য থেকে না আসে তাহলে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। তাহলে এই এফোর্টে কোনো মানে হয় না আসলে, তো তোমাদের জন্য ওই টাইপের স্ট্রিক্ট দিয়েই দরকার। মানে একটা অ্যাটেন্ডেন্সের জন্য 10 দিন ঘুরাবো বা 10টা অ্যাপ্লিকেশন লেখো, 10 জনের সাইন নিয়ে আসো, হাবি জাবি হ্যানত্যান করতে হবে, দ্যাট ইজ রিয়েলি মানে ওর্থ, মানে আমি মনে করি সেটাই। আদারওয়াইজ এটা খুবই দুঃখজনক। এর আগে আমি আজকে মনে হয় আমাদের থার্ড অনলাইন ক্লাস, সো এর আগের ক্লাসগুলো তবে তোমাদের কোনো ওইভাবে রেসপন্স পাইনি, তো অ্যাটেন্ডেন্সের বেলায় আমাকে ঠিকই অ্যাটেন্ডেন্স গুলো চলে আসে, এরা অ্যাটেন্ডেন্ট হইতে পারে না, হাবি যাবে অনেক কিছু চলে আসে। যাই হোক, এই কথাগুলো বলো মূল উদ্দেশ্যটা না, আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে, বাট আমার ধারণা তোমাদের রেসপন্সটা করা উচিত। আদারওয়াইজ এই ক্লাসগুলো আসলে করার কোনো মানে হয় না। যাই হোক, আমরা কি কি পড়েছিলাম, সো আমরা একটু রিপিট করলাম। আমরা ইন্ট্রোডাকশন টু কমপ্লায়েন্স পড়েছি, সিএসআর নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে আমরা UN 10 গ্লোবাল প্রিন্সিপাল নিয়ে আলোচনা করেছি। বেশ কিছু সোশ্যাল স্ট্যান্ডার্ড নিয়ে আলোচনা করা হয়েছে, তার মধ্যে ছিল র্যাপ, ওয়ার্ল্ড ওয়াইড রেসপন্সিবল অ্যাক্রিডিটেড প্রোডাকশন, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে RSC RMG সাস্টেনেবিলিটি কাউন্সিল নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে। এরপরে হচ্ছে আমরা কি বলা হয় ডিসেন্ট ওয়ার্কস নিয়ে আমরা মনে হয় লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। SDG 17টা SDG নিয়ে মোটামুটি ভাবে আমাদের আলোচনা করা হয়েছে। সো এবং লাস্ট ক্লাসে সম্ভবত সিকিউরিটি কমপ্লায়েন্স CT-PAT যেটা ছিল, সো সেটা নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে। তো সেই ধারাবাহিকতা আমরা আরো কিছু স্ট্যান্ডার্ড আমরা একটু দেখার চেষ্টা করব, যে ক্লিন ক্লথ ক্যাম্পেইন আরেকটা স্ট্যান্ডার্ড ছিল, সেটা আমরা পড়েছি। তো সেই ধারাবাহিকতা আমরা আরো কিছু স্ট্যান্ডার্ড দেখি, যেমন এখানে এইটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোশ্যাল কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। সেখানে আমাদের বেশ কিছু এখানে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, তো তার মধ্যে হচ্ছে BSCI, র্যাব যেটা সেটা আমরা পড়ে ফেলেছি, S8000 পড়েছি, ILO, FLA, ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন, ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ, ETI, এটসেট্রা এটসেট্রা। সো দিজ আর দ্য স্ট্যান্ডার্ডস। এগুলো হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন যারা সোশ্যাল কমপ্লায়েন্স ইস্যুগুলো বা সোশ্যাল সাস্টেনেবিলিটি যে ইস্যুগুলা সেগুলো ওরা ইন্সপেকশন এবং সেগুলো তারা অবজারভেশন করে তারা সেখানে অ্যাসেসমেন্টের মাধ্যমে তারা সেখানে একটা মার্কস দেয় বা একটা রেজাল্ট দেয়, এবং তার ভিত্তিতে তারা আসলে সার্টিফাইড কিনা এই বিষয়টা মোটামুটি ফিক্স হয়। সো সেই ধারাবাহিকতা আমরা আরেকটা সার্টিফিকেশন দেখি যার নাম হচ্ছে BSCI। তো এটা হচ্ছে বিজনেস সোশ্যাল কমপ্লায়েন্স ইনিশিয়েটিভ। তো BSCI আমাদের যেটা এখানে আমাদের ম্যাটেরিয়াল যেটা দেয়া আছে সেটা হচ্ছে অডিট চেকলিস্ট। তার মানে যখন BSCI যে সার্টিফিকেশনটা আমাদের অ্যাচিভ করা লাগে, তখন BSCI তাদের পয়েন্ট অফ ভিউ থেকে বা তাদের সাইড থেকে ফ্যাক্টরিতে বা কোনো প্রতিষ্ঠানে তারা কোন কোন টপিক গুলা বা কোন কোন ডকুমেন্ট গুলা তারা অডিট করে বা চেক করে সেই তালিকাটা এখানে দেয়া আছে। যেমন দেখা যাচ্ছে যে HR হিউম্যান রিসোর্স ডকুমেন্ট চেকলিস্ট একটা আছে, লাইসেন্স বিভিন্ন ধরনের লাইসেন্স বা সার্টিফিকেট তারা দেখে, হেলথ এবং সেফটি ইস্যুগুলো তারা চেক করে, ফায়ার সেফটি রিলেটেড ডকুমেন্টস গুলো চেক করে, ডক্টরস রুমে কি কি থাকা উচিত বা না উচিত সেটা তারা দেখে, চাইল্ড কেয়ার রুমে কি থাকা উচিত বা না থাকা উচিত, ক্যান্টিন সেটা তারা দেখে, ওয়েলফেয়ার অ্যান্ড কাউন্সিলর রেজিস্টার, ওয়েস্টেজ রুম, এছাড়াও তারা চাইল্ড লেবার এনভায়রনমেন্ট এবং আদার্স বিষয়গুলো নিয়ে তারা মোটামুটি ভাবে দেখার চেষ্টা করে। সো আমরা একটু দেখার চেষ্টা করি, জাস্ট এটা আসলে পুরোপুরি মুখস্থ নির্ভর, বাট একটা ওভারঅল আইডিয়া যে BSCI এই সার্টিফিকেশনটা পাওয়ার জন্য তারা কি কি অডিট চেকলিস্টে তারা রাখে সেটা আমরা জাস্ট কিছু কিছু নাম দেখি। হয়তো পরীক্ষায় সবকটা লেখা লাগবে না, কারণ ইটস এ লং লিস্ট, ইটস এ ভেরি লেন্দি একটা লিস্ট, বাট মোটামুটি ভাবে 4-5 নাম্বার কোয়েশ্চেনের জন্য যতটুকু লেখা দরকার, হয়তো প্রতিটা মেজর ইস্যু মেজর যে গ্রুপ থাকবে সেখান থেকে হয়তো 3-4টা করে পয়েন্ট দিলে আমার ধারণা হয়ে যাবে। যেমন এটা দেওয়া হচ্ছে যে HR ডকুমেন্টস চেকলিস্ট, তো এখানে দেখা যাচ্ছে 19টার মতো লিস্ট দেয়া আছে। সো সবকটা তো হয়তো লাগবে না, যে কটা কনভেনিয়েন্ট হবে মোটামুটি 3-4টা করে লিখলেই হয়ে যায়। সো তারপর আমরা দেখার চেষ্টা করি যে কি কি ইস্যু, যেমন নিউ ওয়ার্কার্স পার্সোনাল ফাইল, স্যালারি শিট, পে স্লিপ, রিজাইন ফাইল, মানে তোমরা নাম দেখে বোঝা যাচ্ছে এগুলো আসলে আলাদা করে এক্সপ্লেইন করে বোঝানোর দরকার নাই, টার্মগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আসলে এগুলা কি ধরনের ডকুমেন্টস। ম্যাটারনিটি ফাইল, আর্ন লিভ, লিভ এন্ট্রি রেজিস্টার, ID কার্ড ইস্যু করতে হয়, সার্ভিস বুক, শর্ট লিভ ইস্যু, অ্যাপয়েন্টমেন্ট লেটার,
সো এই বিষয়গুলো সফটওয়্যার গ্রেড ডিডাকশন ওটি মানে হচ্ছে ওভার টাইম ক্যালকুলেশন অফ ওয়েজেস। সো এইগুলা কারণ তার তো ওয়েজেস এর মধ্যে বেসিক থাকে হাউস রেন্ট মেডিকেল অ্যালাউন্স সব মিলে কিন্তু তার ওভারঅল ইয়েটা আসে। সো এটা সবার ক্ষেত্রে বেতন ভাতা তো আসলে তোমরা জানোই নিয়মগুলো। সো ওই ক্যালকুলেশন গুলা লিভ গ্রাফ অ্যাবসেন্ট গ্রাফ ইনক্রিমেন্ট পারফরমেন্স অ্যাপ্রেজাল ডিসিপ্লিনারি প্রসিডিউর ওয়ার্কার্স লিস্ট ফর দ্য গ্রুপ ইন্স্যুরেন্স, যে প্রত্যেকটা ওয়ার্কারদের একটা গ্রুপ ইন্স্যুরেন্স থাকে আসলে লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আওতায় নিয়ে আসা হয়। সো এই বিষয়গুলো সো নাম থেকে তোমরা নিজের আসলে ক্লিয়ার, এগুলো আসলে না বোঝার কিছুই নাই। এখানে আমাদের এইচআর এর আন্ডারে এই কটা অডিট চেকলিস্ট থাকে যেগুলো বিএসএ সার্টিফিকেশন পাওয়ার ক্ষেত্রে এই অডিট চেকলিস্ট গুলাকে আমাদেরকে কি করতে হয়, এগুলাকে আমাদের জাস্ট চেক করতে হয় বা এগুলাকে অডিট করতে হয় যে আর দে ওকে অর নট বা স্যাটিসফ্যাক্টরি লেভেলে আছে কিনা বা প্রত্যেকটা ডকুমেন্ট আসলে তারা মেনটেন করে কিনা এই বিষয়গুলো। তারপর বিভিন্ন লাইসেন্স বা সার্টিফিকেট, এটা হচ্ছে যে বিভিন্ন অর্গানাইজেশন আমরা যেমন লাস্ট সিআইবি কোর্সে পড়েছিলাম ওই বিষয়গুলো আসলে যে ট্রেড লাইসেন্স তার আছে কিনা, ফায়ার লাইসেন্স, এক্সপোর্ট লাইসেন্স, ইম্পোর্ট লাইসেন্স, তারা যদি বিজিএমই এর মেম্বার হয় সো বিজিএমই এর মেম্বার সার্টিফিকেট, আবার বিকেএমই এর মেম্বার সার্টিফিকেট, বিটিএমই একটা আছে যেটা বলা হয় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, তাদের সার্টিফিকেশন আছে কিনা। তারপর হচ্ছে বিভিন্ন চেম্বার অফ কমার্সের থাকতে পারে মেম্বার, সো তাদের সার্টিফিকেশনটা দরকার হয়। তারপর হচ্ছে ইপিবি যেটা এক্সপোর্ট প্রমোশন ব্যুরো ইপিবি, তার সার্টিফিকেশনটা আছে কিনা। এছাড়া ফ্যাক্টরি লাইসেন্স বয়লার পরিচালনা করা লাগে, বয়লার চালাতে হলে বয়লার জন্য আলাদা সার্টিফিকেট দরকার বা লাইসেন্স দরকার হয় সেটা। ড্রিঙ্কিং ওয়াটার টেস্ট রিপোর্ট, বয়লার অপারেটরস অপারেটিং সার্টিফিকেট, যারা বয়লার চালাবে তাদের সার্টিফিকেট বা কম্পিটেন্সি কতটুকু সেই বিষয়টার জন্য আবার সার্টিফিকেট দরকার হয়। সো এই বিষয়গুলো যে আমরা এর আগে পড়েছিলাম না যে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, ভ্যাট, ইনকাম ট্যাক্স, এনভায়রনমেন্টাল সার্টিফিকেট, তার মানে হচ্ছে এই যে একটা ব্যবসা পরিচালনা করার জন্য তার মোটামুটি ভাবে যে যে সার্টিফিকেট গুলো দরকার সেগুলো আপ টু ডেট আছে কিনা সেই বিষয়টা চেক করা হয়েছে এই লাইসেন্স এবং সার্টিফিকেট এর আওতায়। এরপর আবার আসতেছে হেলথ অ্যান্ড সেফটি ইস্যুস। সো হেলথ অ্যান্ড সেফটি ইস্যুস এর মধ্যে মূলত তার প্রোটেকটিভ মেজার গুলো নেওয়া যায় কিনা, মানে সে যখন কর্মক্ষেত্রে কাজ করবে সেখানে তার কর্মক্ষেত্রে যে তাপমাত্রা থাকবে, শব্দ থাকবে বা কোনো ডেঞ্জারাস কেমিক্যালের সংস্পর্শে যখন সে কাজ করবে তখন তাকে কতটুকু প্রোটেকশন দেওয়া হচ্ছে, বিশেষ করে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলা প্রপারলি মেনটেন করা হচ্ছে কিনা এই বিষয়গুলো আসলে দেখা হয়। যেমন যে এক নাম্বার আমি যেটা বললাম পিপিই, এক নাম্বার যে পয়েন্টটা যে মাস্ক, সিজার, কাটার, নাইফ, আই সেফটি গ্লাস, হ্যান্ড গ্লাভস, গগলস এই বিষয়গুলো দেখা হয়, অ্যাপ্রন। তারপর হচ্ছে ব্রোকেন নিডল এবং ব্রোকেন নিডল রেজিস্টার, এক্সস্ট ফ্যান ভেন্টিলেশনটা হচ্ছে কিনা, নিডল গার্ড, তারপর হচ্ছে টয়লেট এবং টয়লেট চেকলিস্ট সেটা প্রপারলি ঠিক মতো আছে কিনা, নিট অ্যান্ড ক্লিনলিনেস কিরকম। সো এই বিষয়গুলো মূলত দেখা হয়, রাবার মেট আছে কিনা, ড্রিঙ্কিং ওয়াটার, স্পট রিমুভিং রুম। তোমরা দেখেছো যে প্রতিটা গার্মেন্টস ফ্লোরে আলাদা কিন্তু একটা স্পট রিমুভিং রুম থাকে। সো ওই স্পট রিমুভিং এ যে কেমিক্যালস গুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু আবার খুব ডেঞ্জারাস, বিশেষ করে রেসপিরেটরি প্রবলেম ক্রিয়েট করে। সো সেগুলো প্রপারলি তারা প্রপার পিপি, এক্সস্ট ফ্যান এবং এমএসডিএস এর ফুল মিনিংটা হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট, এই বিষয়গুলো তারা মেনটেন করে স্পট রিমুভিং রুমটা তারা কন্ডাক্ট করছে কিনা এই বিষয়টা দেখা। মেশিন হ্যাজার্ড কিরকম হতে পারে, সেফটি ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে কিনা, ফার্স্ট এড বক্স আছে কিনা, কোনো লুজ কেবল আছে কিনা এই বিষয়গুলো দেখা হয়। সো ইলেকট্রিক্যাল ওয়ারিং কাভার্স অফ আয়রন। সো এই বিষয়গুলো মূলত এখানে আরো অনেকগুলো আছে, সেফটি হাইড, এমার্জেন্সি এক্সিট। সো এগুলাই পেস্ট কন্ট্রোল রেজিস্টার, স্মোক ডিটেক্টর, হাউস কিপিং, সো এটসেট্রা এটসেট্রা। সো বোঝা যাচ্ছে মানে সেফটি ইস্যুগুলাকে এনশোর করার জন্য হেলথ ইস্যুস গুলা, নিট এবং ক্লিনলিনেস এই বিষয়গুলা প্রপারলি আমরা মেনটেন করতে পারছি কিনা। তো বিএসসি এর অডিট চেকলিস্টে রিগার্ডিং হেলথ এন্ড সেফটি এই ইস্যুস গুলো চলে আসে। আচ্ছা, এরপর আমরা নেক্সটটায় যদি যাই সেখানে বলা হচ্ছে ফায়ার সেফটি। সো ফায়ার সেফটি ইজ এন ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, কারণ ফায়ার সেফটিটাই হচ্ছে আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অর্থে যে বাংলাদেশে আসলে যতগুলো কারখানা পরিচালিত হচ্ছে অ্যাক্সিডেন্টের মধ্যে সবচেয়ে বেশি আসলে ফায়ার অ্যাক্সিডেন্টে সবচেয়ে বেশি হয়। ফ্রিকোয়েন্সিটা যদি আমরা চিন্তা করি, ডেটা যদি আমরা অ্যানালাইসিস করি, অ্যাক্সিডেন্ট অকারেন্স গুলো যদি আমরা দেখি, তো সেই ক্ষেত্রে ফায়ার সেফটিটা খুব ইম্পর্টেন্ট। তো ওই পার্সপেক্টিভ থেকে তার অডিট চেকলিস্টে কি কি থাকবে, তো ফায়ার ড্রিল রেজিস্টার, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট আছে কিনা, মানে এই রেজিস্টার করা আছে কিনা, ফায়ার ফাইটিং ট্রেনিং সার্টিফিকেট হোল্ডার কে আছে, ফায়ার এক্সটিংগুইশার যেটা সেটা আছে কিনা, ওয়াটার হোস পাইপ যেটার মধ্যে পানি আমরা সাপ্লাই দিব সেটা ঠিক আছে কিনা। এছাড়া ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট থাকে অনেক সময়, ফায়ার বাকেট, ওয়াটার জার এই বিষয়গুলা। সো
এইগুলো আমাদের ঠিক মতো থাকে কিনা, এইচএলস এন্ড অ্যারো মার্কিং থাকে, মানে এক্সটিংগুইশার, ফায়ার এভাকুয়েশন প্ল্যান, এক্সিট লিস্ট বক্স, অল ফায়ার সেফটি রিলেটেড সাইন, বিভিন্ন সাইন সিগনেচার থাকে যে কিভাবে আমরা এগুলো থেকে পাবো। সো এই মানে সতর্কতা বা তাদের কি বলা হয় সচেতনতা বিল্ড আপ করার জন্য। সো এই ইস্যুস গুলো প্রপারলি মেনটেন হচ্ছে কিনা এটা দেখা হয় এই ফায়ার সেফটি আন্ডারে। আর ডক্টর শ্রমও দরকার হয়, কারণ এখানে যদি অনেক শ্রমিক কাজ করে, সো ডেফিনেটলি এখানে আসলে এমার্জেন্সি মেডিকেল রুম বা মেডিকেল টিমের দরকার হয়। কারণ তোমরা প্রায় দেখো যেমন, এবং এখানে কিন্তু একটা প্যানিকও তৈরি হয়, যেমন তোমরা ফ্যাক্টরিতে হয়তো দেখেছো যে স্বাভাবিকভাবে এখানে আসলে অনেক একটা খুব এক্সস্টিভ একটা এনভায়রনমেন্ট। সো সেখানে একজন কাজ করতে করতে অসুস্থ ফিল করতে পারে, এটা একটা বিষয়। যে কোনো সময় যে কারো অ্যাক্সিডেন্ট হতে পারে, পাশাপাশি প্যানিক অ্যাটাক হয়। প্রায় দেখবে যে তোমরা প্রায় দেখবে ফ্যাক্টরিতে যে একজন অসুস্থ হয়ে গিয়েছে, ওই অসুস্থতার কারণে বাকি 50 জন এট এ স্ট্রেচ অসুস্থ হয়ে যাচ্ছে, প্যানিক অ্যাটাক, তারা হয়তো সেন্সলেস হয়ে যায়। সো বিভিন্ন রকম ঝামেলা হয় আসলে ফ্যাক্টরিতে। সো আচ্ছা, 1 মিনিট, আমি একটু দেখে বেল বাজতেছে। আচ্ছা, ওকে, আমরা ব্যাক করি। সরি আসলে একটু ইনকনভেনিয়েন্সের জন্য। এনিওয়েজ, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের ডক্টরস রুম যেটা বলছিলাম। সো সেই ক্ষেত্রে ওই জন্য প্রপার একটা মেডিকেল সাপোর্ট বা মেডিকেল টিম দরকার হয়। তো সেখানে কি কি ইস্যুস থাকে, যে ম্যাটারনিটি ফলো আপ ফাইল, যেহেতু প্রচুর পরিমাণ নারী শ্রমিক থাকে, সো দেখা যাচ্ছে যে তারা প্রেগনেন্ট অবস্থায় কিন্তু তারা এখানে কাজের মধ্যে থাকে। সো সেই ক্ষেত্রে ম্যাটারনিটি ফলো আপ ফাইলটা ইম্পর্টেন্ট, সিকনেস অ্যানালাইসিস, মেডিকেল কনসালটেশন গ্রাফ, ট্রিটমেন্ট রেজিস্টার। সো এই বিষয়গুলো, মেডিসিন স্টক আছে কি নাই, ফার্স্ট এড ট্রেনিং রেজিস্টার, এগুলো। চাইল্ড কেয়ার রুম, ডে কেয়ার সেন্টার যেটা আসলে, তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা কারখানায় আসলে ডে কেয়ার সেন্টার কম বেশি থাকে, তো এবং বা থাকা উচিত। সো সেই ক্ষেত্রে আমাদের আসলে কি কি চেক লিস্ট, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেজিস্টার ফুড প্রোভাইডিং ইস টয়েস, নিট অ্যান্ড ক্লিননেস, কেয়ারটেকার, এই বিষয়গুলো মূলত আর কি থাকে। ক্যান্টিন, ক্যান্টিন ইজ নট ম্যান্ডেটরি, বাট ক্যান্টিনের ক্ষেত্রে অনেক সময় থাকে যে কতজন, দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সংখ্যক শ্রমিক যদি থাকে, এটা বাংলাদেশের লেবার ল অনুযায়ী বলা আছে যে আসলে ওই ফ্যাক্টরিতে ক্যান্টিন থাকতে হবে। তো সেই ক্ষেত্রে প্রাইস লিস্ট, তারপর হচ্ছে আমাদের ওপেন ফুড মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখা যেটা, বা নন বিএসটি অ্যাপ্রুভ ফুডস, এই বিষয়গুলো যেন আমাদের না থাকে। ক্যান্টিন পলিসি, অ্যাটাচ ক্যান্টিন কমিটি থাকবে। আচ্ছা, আর এইগুলা এরপরে যেটা সেটা বলা হচ্ছে ওয়েলফেয়ার এবং কাউন্সিলর রেজিস্টার। এটা হচ্ছে মূলত তাদের ওয়েলফেয়ার, এবং তাদের হচ্ছে মূলত এটা সচেতনতা, ট্রেনিং, অ্যাওয়ারনেস, তাদের স্কিল ডেভেলপমেন্ট, এই রিলেভেন্ট যে বিষয়গুলো এইগুলো তার মধ্যে থাকে। সো এর মধ্যে কি কি পয়েন্ট দেখা যাচ্ছে, হয়তো 20টার মতো পয়েন্ট। ফর এক্সাম্পল, নিউ ওয়ার্কার অ্যাওয়ারনেস রেজিস্টার, ওয়ার্কার পার্টিসিপেশন কমিটি, ওই যে আমাদের বিভিন্ন যখন প্রতিটা ট্রেড ইউনিয়ন থাকে, তো সেখানে ওয়ার্কার পার্টিসিপেশন কমিটি থাকে। সো তাদের কন্ডিশনটা কি, তাদের রেজিস্টারটা লাগবে। গ্রিভেন্স, গ্রিভেন্স মানে হচ্ছে কোনো যখন ডিসপিউট হয়, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট হয় বিটুইন টু পার্টি, বা ধরো এই যে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের মধ্যে যখন ঝামেলা তৈরি হয় বা বিবাদ তৈরি হয়, তখন কিন্তু গ্রিভেন্স কমিটি থাকে বা গ্রিভেন্স মেকানিজম হয়। তো সেই বিষয়টা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এই বিষয়গুলো আর কি দেখা হয়। কমপ্লায়েন্স বক্স, তারপর হচ্ছে সিওসি, কোড অফ কন্ডাক্ট ট্রেনার রেজিস্টার থাকতে পারে। মেশিন হ্যাজার্ড, ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং, কেমিক্যাল হ্যান্ডলিং বা ইউজ ট্রেনিং, মানে এই প্রতিটা পার্সপেক্টিভ থেকে মূলত যে আমাদের যে ট্রেনিং বা এই বিষয়গুলো যে দেওয়া হয়, কেমিক্যাল সেফটি হতে পারে, ওয়াটার ক্লিনিং হতে পারে, অকুপেশনাল হেলথ এন্ড সেফটি হতে পারে, ব্র্যান্ড প্রোটেকশন ট্রেনিং, তারপর হচ্ছে ম্যাটারনিটি বেনিফিট অ্যাওয়ারনেস,
কোড অফ কন্ডাক্ট ট্রেনিং রেজিস্টার। সো এই বিষয়গুলো নিয়ে মূলত ওয়েলফেয়ার এবং কাউন্সিল রেজিস্টার। তো এখানে প্রায় 20টার মতো অডিট চেকলিস্ট আছে, যেগুলো বিএসসিআই মূলত তারা দেখভাল করে এবং সেগুলোকে তারা অ্যাসেস করে তারা পরবর্তীতে তারা সার্টিফিকেশনটা দেয়। ওয়েস্টেজ রুমের মধ্যে বলা হচ্ছে ওয়েস্ট পলিসি, যেটা ওয়েস্ট ডিসপোজাল পলিসিটা কিরকম সেটা। আর এর বাইরে আরো আছে চাইল্ড লেবার, এনভায়রনমেন্ট, ফ্লোর হাউসকিপিং, নোটিশ বোর্ড, বায়ার কোড অফ কন্ডাক্ট হ্যাংস ইন দ্য নোটিশ বোর্ড। তোমরা দেখবা যে অনেক ফ্যাক্টরিতে গেলে দেখা যাচ্ছে যে প্রতিটা বিভিন্ন বাইরের কোড অফ কন্ডাক্ট কিন্তু এই নোটিশ বোর্ড বা বোর্ড আকারে মানে দেয়ালে লাগানো থাকে বা ঝুলন্ত অবস্থায় থাকে লাইনে অনেক সময়। সো এই বিষয়গুলা কোম্পানি পলিসি, অল বায়ার কোড অফ কন্ডাক্ট বেঙ্গলি এবং ইংলিশে থাকতে পারে, কর্পোরেট কমপ্লায়েন্স অ্যাফেয়ার্স এটসেট্রা এটসেট্রা। আর আদার ইস্যুজের মধ্যে রয়েছে বায়ার্স অডিট রিপোর্ট, তারপরে হচ্ছে বয়লার লগ বুক, ইটিপি রেজিস্টার, পিএইচ টেস্ট, মেশিন মেনটেন্যান্স, এই বিষয়গুলো তারা মূলত দেয়, কোম্পানি অর্গানোগ্রাম। সো দ্যাটস ইট। সো এই ইস্যুস গুলো, এটা আসলে অনেক বড় একটা লিস্ট। তো পরীক্ষার জন্য মানে আমি আশা করি তোমরা সব বুঝতে পেরেছো, কারণ লিস্টটা দেখলেই একটা গ্ল্যান্স আসলে বোঝা যায় যে কোন বিষয়গুলোতে তারা মূলত ফোকাস করে। তো এটা হচ্ছে বিএসসিআই, যে বিজনেস সোশ্যাল কমপ্লায়েন্স ইনিশিয়েটিভ, তারা যখন সার্টিফিকেশনটা দিবে তাদের অডিট চেকলিস্ট হচ্ছে এই লিস্ট অফ আমাদের যে ইস্যুস গুলা। তো তোমরা যেটা করবে, পরীক্ষা প্রতিটা যে সেকশন, ধরো এই যে ডকুমেন্ট চেকলিস্ট, তার মধ্যে থেকে 3-4টা করে, লাইসেন্স সার্টিফিকেট থেকে 3-4টা করে, এরকম জাস্ট প্রতিটা সেগমেন্ট থেকে 3-4টা করে আমাদের ক্রাইটেরিয়া দিলে হোপফুলি হয়ে যাবে। সো এইটা তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সো দিস ওয়ান ইজ কল্ড বিজনেস সোশ্যাল কমপ্লায়েন্স ইনিশিয়েটিভ। সো এইটাই আর কি। তো এখান থেকে পরীক্ষা আসলে জাস্ট বলতে হবে যে কি কি অডিট, বিএসসি অডিট চেকলিস্ট গুলো তুমি লিস্ট ডাউন করো, পরীক্ষায় এভাবে আসতে পারে সর্বোচ্চ। আর আমাদেরকে কি আদার ইস্যু গুলাও লিখতে হবে? না, আদার ইস্যুস কোনগুলো, এই যে এটা, হ্যাঁ এখান থেকে একটা দুটো দিয়ে দিতে পারো। ঠিক আছে। মানে প্রতিটা, ওইটাই বললাম যে প্রতিটা সেগমেন্ট থেকে জাস্ট 2-3টা করে দিলেই হবে। এবং এটার জন্য প্রতি পাতালে একটা পাতার মধ্যে তুমি যে স্কেল করে ডিভাইড করে একটা পাতার মধ্যে অ্যান্সারটা তুমি দিতে পারবা, এই আর কি। তো যাই হোক, এটা হচ্ছে বিএসসিএস, এন্ড দেন গোজ টু দ্য নেক্সট টপিক। যেমন র্যাপ আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলেছি। সো র্যাপ প্রিন্সিপাল, এই যে 12টা নিশ্চয় মনে আছে। সো এটা আর আমরা ইয়ে করবো না। তারপর আসতেছে আমাদের হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি, S8000 অলরেডি হ্যাড বিন ডিসকাসড, রাইট? S8000 এটা কিন্তু আমাদের মোটামুটি পড়া হয়েছে। এবার আমরা আসি ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন। এটা আসলে কি? এটা ওয়ান কাইন্ড অফ সোশ্যাল সার্টিফিকেশন। এগুলো আমি খুব দ্রুত আগাবো। ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন, ফেয়ার ওয়ার ফাউন্ডেশন, আসলে ওই যে কনসেপ্ট একই। গার্মেন্টস কোড অফ কন্ডাক্ট ছিল 9টা, সেখানে আমাদের আমরা বাকি যেগুলো সব কটা পড়বো মোটামুটি ভাবে ওগুলো আর কি আমাদের কাছাকাছি। র্যাপে আছে S8000, ফেয়ার ওয়ার ফাউন্ডেশন, তারপর আমরা আরো 2-1টা পড়ার চেষ্টা করবো যদি সময় পাই। এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ, ইটিআই একটা স্ট্যান্ডার্ড, ক্লিন ক্লথ ক্যাম্পেইন অলরেডি পড়ে ফেলেছি। তারপরে হচ্ছে, সো এগুলাই আর কি। তো এগুলাই আমরা একটু দেখার চেষ্টা করব যে মূল নীতিগুলো কি কি। সো আমরা এখন একটু আসি যে ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন তারা আসলে কি নিয়ে কাজ করে। সো ইন্ট্রোডাকশন তেমন ইম্পর্টেন্ট না, তারপর আমরা একটু দেখি যে FLA ওয়াজ বর্ন আউট অফ দ্য অ্যাপল ইন্ডাস্ট্রি পার্টনারশিপ with a group of manufacturers, consumer groups, labor and the human organizations and US universities brought together by the White House in August 1996। তার মানে 1996 সালে অগাস্টে এটার জন্ম। এবং এটা আসলে কি করে, মানে মানে সোললি ফোকাস অন দ্য অ্যাপল ইন্ডাস্ট্রি, মূলত তাদেরকে নিয়ে তারা কাজ করেন টু অ্যাড্রেস দ্য লেবার রাইটস স্ট্যান্ডার্ড দ্য অ্যাপল অ্যান্ড দ্য ফুটওয়্যার ইন্ডাস্ট্রি। তো মানে অ্যাপল এবং ফুটওয়্যার এইটা নিয়ে তাদের মূলত কাজ। এবং এটা হচ্ছে 1996 হোয়াইট হাউস এটা ফর্ম হয়, এবং সেখানে ছিল গ্রুপ অফ ম্যানুফ্যাকচারার, কনজিউমার্স, লেবার রাইটস অর্গানাইজেশন গুলো থাকে, এবং সেভারাল ইউএস ইউনিভার্সিটি তারাও এটার স্টেক হোল্ডার ছিল। সো FLA হ্যাজ এস্টাবলিশড অ্যান ইন্ডাস্ট্রি ওয়াইড, এবং আমাদের লাস্ট যে আমরা এটা পড়লাম ক্লিন ক্লথ ক্যাম্পেইন, ওইটা মূলত অ্যাপল এবং ফুটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে। So FLA has established an industry-wide code of conduct and associated monitoring system to hold companies publicly accountable for the labor practice and for the labor practice of their contractors and suppliers around the world. তার মানে হচ্ছে ওই যে ব্র্যান্ডগুলো যারা পোশাকগুলো কিনবে বা তারা সোর্স করবে, তাদের যে সরবরাহকারী, সাপ্লায়ার্স বা কন্ট্রাক্টর, তাদেরকে আসলে পাবলিকলি অ্যাকাউন্টেবল করাটাই হচ্ছে এই FLA এর মূল উদ্দেশ্য। সো FLA, ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন ওয়ার্কপ্লেস কোড অফ কন্ডাক্ট, আমরা এখানে দেখি কয়টা আছে, 9টা। সো ওদের কোড অফ কন্ডাক্ট হচ্ছে টোটাল 9টা। সো এই 9টা আমরা একটু দেখার চেষ্টা করি, এবং তোমরা যদি দেখে থাকো স্ক্রিনে, তাহলে এই 9টা কোড অফ কন্ডাক্টের সাথে অলরেডি তোমরা পরিচিত।
সো এই 9টা কোড অফ কন্ডাক্ট অলরেডি ডিসকাসড ইন সেভারাল প্ল্যাটফর্ম লাইক গার্মেন্টস কোড অফ কন্ডাক্ট, S8000, র্যাপ, ক্লিন ক্লথ ক্যাম্পেইন এটসেট্রা এটসেট্রা। সো ওইখানে কিন্তু এই জিনিসগুলো মোটামুটি ভাবে ছিল। সো এই জন্য আমরা একটু দ্রুত গো থ্রু করতে পারি। ফর এক্সাম্পল 1 নাম্বার পয়েন্টটা বলা হচ্ছে এমপ্লয়মেন্ট রিলেশনশিপ। সো এখানে যেটা বলা হচ্ছে যে এমপ্লয়ার শ্যাল অ্যাডপ্ট এন্ড অ্যাডহের টু দ্য রুলস এন্ড কন্ডিশনস অফ দ্য এমপ্লয়ার্স দ্যাট রেসপেক্ট ওয়ার্কার্স, মানে একটা ডিগনিটি বা রাইটস গুলো ফুলফিল করবে এরকম একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট উইদিন দ্য লস অ্যান্ড রেগুলেশনস আমাদের মেনটেন করতে হবে। নন ডিসক্রিমিনেশন, এটাও কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি যে নো পার্সন শ্যাল বি সাবজেক্ট টু এনি ডিসক্রিমিনেশন ইন এমপ্লয়মেন্ট, কোনো ডিসক্রিমিনেশনের সে শিকার হবে না, ইনক্লুডিং হায়ারিং, কম্পেনসেশন, অ্যাডভান্সমেন্ট, ডিসিপ্লিন, টার্মিনেশন আর রিটায়ারমেন্ট। তার মানে তাকে হায়ার করা, চাকরি থেকে ছাঁটাই করা, তারপর হচ্ছে তার প্রমোশন, সব ক্ষেত্রে ডিসিপ্লিনারি ইস্যু, গ্রিভেন্স ইস্যু, তার পেমেন্ট, বেতন ভাতার যে ইস্যুগুলো থাকবে প্রতিটা পার্সপেক্টিভ থেকে নন ডিসক্রিমিনেটরি একটা সিস্টেম আমাকে ডেভেলপ করতে হবে। বেসিস অফ জেন্ডার, রেস, রিলিজন, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, ন্যাশনালিটি, পলিটিক্যাল অপিনিয়ন এটসেট্রা এটসেট্রা। সো নন ডিসক্রিমিনেটরি হতে হবে। হ্যারাসমেন্ট অর অ্যাবিউজ এই বিষয়গুলো থাকা যাবে না। এভরি এমপ্লয়ি শ্যাল বি ট্রিটেড উইথ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। No employee shall be subjected to any physical, sexual, psychological or verbal harassment or abuse. ফোর্স লেবার যেটা বললাম যে এই ক্ষেত্রে কোনো ফোর্স লেবার যেটা সেটা আমাদের করা যাবে না, বা বন্ডেড লেবার যেটা সেটা আমাদের করার কোনো সুযোগ নাই। দেন নাম্বার 5-এ বলা হচ্ছে চাইল্ড লেবার। তো সেই ক্ষেত্রে এটা তো অলরেডি ডিসকাস, চাইল্ড লেবারও তো আসলে স্ট্রিক্টলি প্রহিবিটেড। ফ্রিডম, নাম্বার 6, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড কালেকটিভ বার্গেনিং, যে ওই কারখানায় কর্মরত যারা শ্রমিক তাদের অ্যাসোসিয়েশন বা ট্রেড ইউনিয়ন করার স্বাধীনতা থাকতে হবে এটা। নাম্বার 7-এ যেটা বলা যায় হেলথ, সেফটি এবং এনভায়রনমেন্ট, তো তারা যখন কাজ করবে তাদেরকে ওই ওই যে সেফটিটা এনশিওর করতে হবে। তারা যখন রিস্কি বা ডেঞ্জারাস এনভায়রনমেন্টে কাজ করবে তারা যেন সেখানে খুব সতর্কতা এবং তারা নিরাপদে কাজ করতে পারে, একটা নিরাপদ কর্মপরিবেশ সেখানে তৈরি করতে হবে। আওয়ার্স অফ ওয়ার্ক, সেই ক্ষেত্রে তো অলরেডি আমরা পড়েছি যে কত ঘন্টা সে সপ্তাহে কাজ করতে পারে। সো 48 আওয়ার্স যেটা অলরেডি ডিসকাসড। সো এই বিষয়টা আসলে বলা হয়েছে, সো এটা আমরা অলরেডি জানি। যদি সেই ক্ষেত্রে তার এক্সেপশনাল সার্কামস্টেন্সেস, সাম অফ দ্য রেগুলার ওভারটাইম আওয়ার্স শ্যাল নট এক্সিড 60 আওয়ার্স। সো এটা, এবং লাস্ট ওয়ান ইজ কম্পেনসেশন। তো কম্পেনসেশনটা যেটা বললাম যে তাকে আসলে একটা স্ট্যান্ডার্ড লিভেবল বেঁচে থাকার মতো একটা আমাদের কি দিতে হবে, তাকে কম্পেনসেশন মানে তাকে ওই যে বেতন ভাতা দিতে হবে, এবং তার সব ক্ষেত্রে যাতে বোনাস বলি সবকিছু তাকে প্রপারলি বুঝিয়ে দেওয়া। এই বিষয়গুলো ওভারটাইম যদি করে সেক্ষেত্রে ওভারটাইমের যে তার যে ইয়েটা আসবে, ওভারটাইমের যে তার মজুরিটা আসবে সেটাও প্রপারলি দেওয়া। সো দিস কল কম্পেনসেশন। সো আমরা যদি এখানে দেখি তাহলে আমরা যদি আরেকবার একটু রিভিউ করি যে এফএলএ কোথা থেকে এটা তৈরি হয়েছিল, মূলত ইউএসএ থেকে এটা তাদের জন্ম, এবং এটা হচ্ছে মূলত লেবার রাইটস ইন অ্যাপারেল এবং ফুটওয়্যার, মানে সোললি আসলে অ্যাপারেল নিয়ে কাজ করে। আর বাংলাদেশ বা আসলে ফুটওয়্যার ইন্ডাস্ট্রিটা আসলে খুব কম, যে বাংলাদেশের পার্সপেক্টিভেও দেখি। সো সেই ক্ষেত্রে, এবং এটা হচ্ছে যারা হচ্ছে সোর্স করে যে কোম্পানিগুলা, দ্যাট মিনস যারা সাপ্লায়ার, প্রতিষ্ঠান সরবরাহকারী, তাদেরকে আসলে একটা পাবলিকলি অ্যাকাউন্টেবল বা লায়াবিলিটি ইনশিওর করা, বা অ্যাকাউন্টেবল মানে তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসা, এবং যারা ব্র্যান্ড তাদেরকে জবাবদিহিতা নিয়ে আসে, তাদেরকে সোর্স করছে সেইগুলো যেন তাদের এই ফলোইং কোড অফ কন্ডাক্ট গুলো মেনে চলে। কোন কোন কোড অফ কন্ডাক্ট? 9টা আমরা বলেছি। আমি যদি একবার রিপিট করি, এমপ্লয়মেন্ট রিলেশনশিপ, নন ডিসক্রিমিনেশন, হ্যারাসমেন্ট অর অ্যাবিউজ, ফোর্স লেবার, চাইল্ড লেবার, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন and collective bargaining, health, safety and environment, hours of work এবং compensation. সো আশা করি সবাই ক্লিয়ার। ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন এই পরীক্ষায় যদি এটা আসে আশা করি সবাই লিখতে পারবা। হোপফুলি এভরিওয়ান ইজ ক্লিয়ার। জি স্যার। এবার আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন, অলমোস্ট সিমিলার টাইপ সার্টিফিকেশন। এটা হচ্ছে ফেয়ার ওয়্যার FWF, ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন। সো আমরা এটা দেখার চেষ্টা করি, এবং এখানে আছে টোটাল 8 লেবার স্ট্যান্ডার্ড। ফেয়ারওয়্যার ফাউন্ডেশনের লেবার স্ট্যান্ডার্ড হচ্ছে 8টা। সো তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই প্রতিটা স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এই যে আমাদের কোড অফ কন্ডাক্ট কতগুলো থাকে এই সংখ্যাটা যেন এলোমেলো না হয়। যেমন র্যাপের ক্ষেত্রে হচ্ছে 12টা, S8000 ছিল 8টা, ফেয়ার লেবার অ্যাসোসিয়েশনে 9টা পড়লাম, আবার ফেয়ারওয়্যার ফাউন্ডেশন 8টা পড়লাম। সো এই প্রতিটা স্ট্যান্ডার্ড যেন আমরা মেনটেন, মানে নাম্বার অফ যেটা আমাদের স্ট্যান্ডার্ড বা কোড অফ কন্ডাক্টের নাম্বার যেটা সেটা যেন এক্সাক্ট থাকে, সেই বিষয়টা খালি সচেতন থাকবা।
আচ্ছা, সো আমরা একটু ফেয়ারওয়েল ফাউন্ডেশন আমরা যদি একটু আবারও কনটেক্সটটা দেখার চেষ্টা করি আসলে কিভাবে আসলো। যে ফেয়ারওয়েল ফাউন্ডেশন ওয়ার্কস উইথ দ্য ব্র্যান্ডস, ফ্যাক্টরিজ, ট্রেড ইউনিয়নস, এনজিওস অ্যান্ড সামটাইমস গভর্নমেন্টস টু ভেরিফাই অ্যান্ড ইমপ্রুভ ওয়ার্কপ্লেস কন্ডিশন ইন ডিফারেন্ট কান্ট্রিজ ইন এশিয়া, ইউরোপ অ্যান্ড আফ্রিকা। তার মানে তারা ওই কর্মক্ষেত্র মানে ওয়ার্কপ্লেস কন্ডিশনটাকে ইমপ্রুভ করার জন্য এবং কিপ ট্র্যাক ইমপ্রুভমেন্ট মেড বাই কোম্পানিজ ইট ওয়ার্কস উইথ, এবং তারা অলরেডি ট্র্যাকে রাখে যারা এর সাথে কাজ করে বা অ্যাসোসিয়েটেড থাকে তাদেরকেও তারা ফলো আপে রাখে। অ্যান্ড থ্রু শেয়ারিং এক্সপার্টাইজ, সোশ্যাল ডায়ালগ অ্যান্ড স্ট্রেংথেনিং দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, FWF increases the effectiveness and the efforts made by the company, এবং তারা more than 80 member companies represent over 120 brand, so and are based in Europe. So তাহলে আমরা দেখতে পেলাম যে কি বলা হয় 80টা মেম্বার কোম্পানি আছে এবং 120টার মতো ব্র্যান্ড, এবং তাদের আওতায় তারা হচ্ছে ওয়ার্ল্ডের 80টা কান্ট্রি কভার করে। মানে তারা এই যে এতগুলো ব্র্যান্ড, তারা ওয়ার্ল্ডের এতগুলো প্রোডাক্ট সোর্স করে, তারা টোটাল 80 কান্ট্রি এবং তাদের 20,000 রিটেল আউটলেট। সো ইটস এ হিউজ নাম্বার ইনফ্যাক্ট, এবং তারা হচ্ছে ইউরোপ বেসড। তার মানে আমরা FLA যেটা পড়েছিলাম, ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন, এটা ছিল USA বেসড একটা অর্গানাইজেশন, আর FWF-টা হচ্ছে ইউরোপ বেসড। সো আমরা এখন দেখার চেষ্টা করি যে এখানে আসলে কি কি আমাদের দেয়া আছে, কোড অফ কন্ডাক্ট দেয়া আছে, এবং এখানে বলাই আছে যে 8 লেবার স্ট্যান্ডার্ড ডিরাইভ ফ্রম দ্য ILO কনভেনশন, ইউনাইটেড ডিক্লারেশন ইন হিউম্যান রাইটস। আমরা কিন্তু অলরেডি পড়েছি ইউনাইটেড নেশনের যে 10টা আমাদের রাইট ছিল, এবং ILO কনভেনশন, এই দুটোর উপর বেস করে আমাদের টোটাল আমাদের 8টা কোড অফ কন্ডাক্ট তারা ফিক্স করেছে। এবং এই 8টা কোড অফ কন্ডাক্ট কি আমরা দেখার একটু চেষ্টা করি। ওকে, ফার্স্ট অফ অল দেওয়া হচ্ছে এমপ্লয়মেন্ট ইজ ফ্রিলি চুজেন। তার মানে ওই যে ওই কথাটাই, মানে ভিন্ন ভাষায় আর কি লেখা, বাট কনসেপ্টটা সেম। যে কোনো ফোর্স লেবার, বন্ডেড লেবার, ট্রাফিক লেবার, প্রিজন লেবার এটা করা যাবে না। দেয়ার ইজ নো ডিসক্রিমিনেশন ইন এমপ্লয়মেন্ট, কোনো বৈষম্য রাখা যাবে না ইন টার্মস অফ টার্মিনেশন, রিটায়ারমেন্ট, promotion policy, training program, wage policy, recruitment, etc. No exploitation of the child labor. Already discussed. Freedom of association and the right to collective bargaining. Already জানো এই বিষয়টা। Payment of a living wage. Already আমরা পড়ে ফেলেছি। Legally binding employment relationship. সো এই বিষয়গুলো অলরেডি, রিজনেবল আওয়ার্স অফ ওয়ার্ক, সেফ অ্যান্ড হেলথি ওয়ার্কিং কন্ডিশন। দেখো আমি যে 8টা পড়লাম, সো এই 8টা জিনিস কিন্তু অলরেডি তোমরা এর আগে পড়া হয়েছে এবং তোমরা জানো, আশা করে লিখতে পারবে। একই কথাগুলো প্রায় রিপিট হচ্ছে। সো আমরা যদি একটু দেখার চেষ্টা করি ফাইনালি যে এটার কনটেক্সটটা আমরা পড়লাম যে কারা কারা এটার সাথে জড়িত, যে ব্র্যান্ড, ফ্যাক্টরি, ট্রেড ইউনিয়ন, এনজিও, সামটাইমস গভর্নমেন্ট জড়িত থাকে, ইউরোপ বেস একটা অর্গানাইজেশন, এবং তাদের 80টা মেম্বার কোম্পানি এবং টোটাল 120টা ব্র্যান্ড নিয়ে তারা কাজ করে। এবং সারা ওয়ার্ল্ডের কথা যদি চিন্তা করো, 80টা দেশ থেকে প্রায় 20,000 রিটেল আউটলেটস, এই যে ব্র্যান্ডগুলো যারা এর সাথে জড়িত তাদের প্রায় 20,000 রিটেল আউটলেট থাকে। সো এটা হিউজ নাম্বার। সো তারা মূলত 8টা স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করে, এবং স্ট্যান্ডার্ড গুলো ডিরাইভ ফ্রম ILO কনভেনশন অ্যান্ড ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন হিউম্যান রাইটস। তার উপর বেস করে সে 8টা কি করেছে, সে এই কোড অফ কন্ডাক্ট সে তৈরি করেছে। সে 8টা কোড অফ কন্ডাক্ট কি কি সেটা যদি আরেকবার আমরা ফাইনাল রিপিট করি, যে 1 নম্বরে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট ইজ ফ্রিলি চুজেন, দের ইজ নো ডিসক্রিমিনেশন, নো চাইল্ড লেবার, ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, পেমেন্ট অফ এ লিভিং ওয়েজ, লিগালি বাইন্ডিং এমপ্লয়মেন্ট রিলেশনশিপ, রিজনেবল আওয়ার্স অফ ওয়ার্ক, এবং সেফটি অ্যান্ড হেলথ, মানে কর্মক্ষেত্রে সেফ অ্যান্ড হেলথ ইস্যুস গুলো মেনটেন করা। সো এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের 8টা স্ট্যান্ডার্ড। সো আশা করি এইটাও আমি আশা করি বুঝতে পেরেছো। সেগুলো আসলে পয়েন্টগুলো ব্যাখ্যা করার তেমন কিছু নাই, তোমরা একবার রিডিং দিলে জিনিসগুলো অলরেডি না দিলেও এখনো লিখতে পারবে। আই হোপ 8টা পয়েন্ট জাস্ট মুখস্থ রাখতে পারলে ভেতর এক্সপ্লেনেশন গুলো তোমরা দিতে পারবে। তো সবাই কি ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা, আমরা কিন্তু আজকে আরো 3টা সার্টিফিকেশন পড়লাম। একটা হলো BSCI, সেখানে আমরা কিছু অডিট চেকলিস্ট পড়লাম। তারপর পড়লাম ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন, তার টোটাল 9টা কোড অফ কন্ডাক্ট পড়লাম। তারপর ফেয়ার ওয়ার ফাউন্ডেশন, তার টোটাল 8টা কোড অফ কন্ডাক্ট পড়লাম। ওকে, ওকে, এরপর আমরা নেক্সট যেটাতে আমরা আসবো সেটা হচ্ছে ISO, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। তোমরা এটার নাম অনেকেই শুনেছো। তো ISO আসলে অনেকগুলো স্ট্যান্ডার্ড থাকে। তো এখানে আমরা মূলত ISO 9000 যেটা দেখবো, এটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম। মানে ISO 9000টা মূলত যেমন 15,000 ISO 15,000 ওরা সম্ভবত এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, আবার 9,000 হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ বা ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করে। সো তাদের এই প্রিন্সিপাল গুলা কি তা আমরা দেখার চেষ্টা করবো। এখানে টোটাল 8টা প্রিন্সিপাল দেয়া আছে। সো আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে ISO এই 9000-এর
মধ্যে আমরা কি কি এরিয়া কভার করব। So founded on 23 February 1947, the organization promotes worldwide proprietary industrial and commercial standards. Its headquartered in Geneva, Switzerland. সুইজারল্যান্ডের জেনেভায় আসলে এটার অবস্থিত। সো ক্লাসিফিকেশন আমরা যদি চিন্তা করি 9000, তো এর মধ্যে 9001, 9002, 9003, সো বিভিন্ন রকম আছে। সো এগুলো আমাদের সার্টিফিকেশন বা এটা ক্লাসিফিকেশনটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না। যেমন 9001 হচ্ছে ইনভলভ ফ্রম ডিজাইনিং টু ম্যানুফ্যাকচারিং অফ দ্য গুডস, এটা হচ্ছে মোস্ট কম্প্রিহেন্সিভ স্ট্যান্ডার্ড। আর 9002 হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড অ্যাপারেল ইন্ডাস্ট্রির জন্য। আর 9003 হচ্ছে ফাইনাল ইন্সপেকশন রিগার্ডে যে স্ট্যান্ডার্ডটা পাওয়া যায়। সো আমরা প্রিন্সিপালটা পড়বো। আমরা প্রিন্সিপালে টোটাল 8টা প্রিন্সিপালের কথা উল্লেখ করা আছে। সো আমরা 8টা প্রিন্সিপাল একটু দেখার চেষ্টা করি। প্রিন্সিপাল 1, কাস্টমার ফোকাস। তার মানে হচ্ছে তুমি যেই অর্গানাইজেশন তৈরি করবে না কেন, তোমার মূল টার্গেট বা মটোটাই থাকবে কাস্টমার ড্রিভেন বা কাস্টমার ওরিয়েন্টেড। সো যেহেতু এক প্রতিষ্ঠান কাস্টমার উপর ডিপেন্ড করে, সো এই বিষয়টাকে সবার আগে রেখে তোমাকে পলিসি মেকিং করতে হবে। সো এটাই বলেছে যে অর্গানাইজেশন ডিপেন্ড অন দেয়ার কাস্টমার অ্যান্ড দেয়ারফর শুড আন্ডারস্ট্যান্ড দ্য কারেন্ট এন্ড দ্য ফিউচার কাস্টমার নিডস, শুড মিট কাস্টমার রিকোয়ারমেন্ট অ্যান্ড স্ট্রাইভ টু এক্সিট কাস্টমার এক্সপেকটেশন। যে আমার কাস্টমারের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে এবং কাস্টমারের যে ওই স্ট্রাইভটা থাকা লাগবে যে কাস্টমার এক্সপেকটেশনটাকে যেন আমরা এক্সিট করতে পারি। সো এটা হচ্ছে প্রিন্সিপাল 1, কাস্টমার ফোকাস। প্রিন্সিপাল 2 যেটা বলা হচ্ছে লিডারশিপ। তো এখানে যেটা বলা হচ্ছে লিডার্স এস্টাবলিশ ইউনিটি অ্যান্ড দ্য পারপাস ডিরেকশন অফ দ্য অর্গানাইজেশন, এবং এই লিডারশিপটা ক্রিয়েট করতে হবে। কোন একটা প্রতিষ্ঠান রাইট ওয়েতে বা রাইট পাথে চালানোর জন্য প্রপার লিডারশিপ ক্রাইটেরিয়া থাকা লাগবে। সো এবং এই এলিমেন্টটা আমাদের থাকা লাগবে, আদারওয়াইজ আসলে আমরা কোম্পানিটাকে ঠিক মতো আমরা চালাতে পারবো না। সো এইটা বলা হচ্ছে প্রিন্সিপাল 2-তে। আর প্রিন্সিপাল 3-তে যেটা বলা হচ্ছে ইনভলভমেন্ট অফ দ্য পিপল। তো এখানে যেটা বলা হচ্ছে যে প্রত্যেকের পার্টিসিপেশন, এটা খুব ইম্পর্টেন্ট। মানে লিডারশিপ এটাই এনগেজ করে যে প্রত্যেকে যেন তার সে ওন করে, পুরো সিস্টেমটাকে সে ওন করবে এবং তার একটা পার্টিসিপেশন বা কন্ট্রিবিউশন এবং তার মতামত থাকবে এবং তার এখানে একটা ভ্যালু অ্যাড করতে পারবে। সো দিস ইজ কল্ড প্রিন্সিপাল নাম্বার 3, ইনভলভমেন্ট অফ দ্য পিপল। এবং প্রিন্সিপাল নাম্বার 4-এ যেটা বলা হচ্ছে প্রসেস অ্যাপ্রোচ। তার মানে হচ্ছে এমন একটা প্রসেস তৈরি করতে হবে সেটা হচ্ছে যেন আমাদেরকে ডিজায়ার্ড আউটকামটা আমরা নিয়ে আসতে পারি। সো প্রসেসটা বিল্ড আপ করাটা খুব ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ড? মানে একটা সিস্টেম ডেভেলপ করা যে সিস্টেমটা আমাদেরকে রেজাল্টটা নিয়ে আসতে পারবে। যেমন এখানে বলাই হচ্ছে যে ডিজায়ার্ড রেজাল্ট ইজ অ্যাচিভ মোর এফিশিয়েন্ট হোয়েন অ্যাক্টিভিটিস অ্যান্ড রিলেটেড রিসোর্সেস আর ম্যানেজড অ্যাজ এ প্রসেস। তার মানে হচ্ছে আমার যে সোর্সগুলো থাকবে মানে আমাদের যে কি বলা হয় রিসোর্স বা অ্যাক্টিভিটি, সেটা যদি উইদিন এই সিস্টেমেটিক প্রসেসে আমরা যদি সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে সেক্ষেত্রে ডিজায়ার্ড রেজাল্টটা অ্যাচিভ করা পসিবল। তারপর যেটা বলা হচ্ছে প্রিন্সিপাল 5, সিস্টেম অ্যাপ্রোচ টু ম্যানেজমেন্ট। সেই ক্ষেত্রে তারা কি করবে? তারা মূলত আইডেন্টিফাইং, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ম্যানেজিং দ্য ইন্টার রিলেটেড প্রসেস সিস্টেম কন্ট্রিবিউট দ্য অর্গানাইজেশন এফেক্টিভনেস অ্যান্ড এফিসিয়েন্সি ইন অ্যাচিভিং অ্যান অবজেক্টিভ। তার মানে হচ্ছে এই যে ইন্টার রিলেটেড যে প্রসেসগুলো সেগুলো আইডেন্টিফাই করে, আন্ডারস্ট্যান্ড করে এবং ম্যানেজ করাটা, এটা হচ্ছে ম্যানেজমেন্টের কাজ। সো তারা এই বিষয়টাতে ফোকাস করবে। কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, তো এটা তো অবশ্যই একটা যেমন আমরা অলরেডি তোমরা TQM হয়তো পড়েছো, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এবং তোমরা যখন ইভেন প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরি বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে গেলে এই TQM এর কিন্তু ইস্যুগুলো চলে আসে, 5S, 6 সিগমা। সো এই বিষয়গুলো কিন্তু লেখা থাকে। সো ওই অনুযায়ী তো ম্যানেজমেন্টটা অপারেটেড হয়। সো কন্টিনিউয়াস এই TQM টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট এটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তো সেই কনসেপ্টটা এখানে আসলে অ্যাপ্লিকেবল। আর প্রিন্সিপাল 7-এ বলা হচ্ছে ফ্যাকচুয়াল অ্যাপ্রোচ টু ডিসিশন মেকিং। তার মানে হচ্ছে তুমি যখন ডিসিশন মেক তৈরি করবা তোমার এক্ষেত্রে ডেটা বেসড হওয়া লাগবে। তার মানে তুমি কোনো সাবজেক্টিভ বা কোনো তোমার মানে উইদাউট ডেটা তুমি কোনো ডিসিশন মেক করবা না। তুমি যখন ডিসিশন মেক করবা সেটার পেছনে যথাযথ তোমার হোমওয়ার্ক থাকা লাগবে এবং তোমার স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচটা নেওয়া লাগবে। তো এখানে এটাই বলেছে দেখো যে ইফেক্টিভ ডিসিশনস আর বেসড অন দ্য অ্যানালাইসিস অফ ডেটা অ্যান্ড ইনফরমেশন, তার উপর বেস করে এটাকে বলা হচ্ছে ফ্যাকচুয়াল অ্যাপ্রোচ, সেটা থাকা লাগবে। এবং প্রিন্সিপাল 8-এ বলা হচ্ছে মিউচুয়াল বেনিফিশিয়াল সাপ্লায়ার রিলেশনশিপ। তার মানে হচ্ছে সো আমাদের যারা সাপ্লায়ার থাকবে তাদের যারা ইন্টারডিপেন্ডেন্ট সেক্ষেত্রে একটা মিউচুয়াল বেনিফিশিয়াল রিলেশনশিপ তৈরি করতে হবে এবং বোথ যেন ভ্যালু ক্রিয়েট করে। সো এই বিষয়গুলো, সো এই দিজ আর দ্য 8 স্ট্যান্ডার্ড অফ দ্য ISO। তো আমরা ISO যেটা আমরা প্রথমে বললাম যে ISO 1947-এর 23 ফেব্রুয়ারিতে এটা ফর্ম করে এবং এটা হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। এবং এটা ক্লাসিফিকেশন 9000 যদি আমরা বলি যেটা ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানে আবার 3টা ক্লাসিফিকেশন 9001, 9002, 9003।
তিনটা, আর মোর ইম্পর্টেন্ট হচ্ছে এই 8টা প্রিন্সিপাল, যে প্রিন্সিপাল 1 কাস্টমার ফোকাস, দেন কামস লিডারশিপ, প্রিন্সিপাল 3 ইনভলভমেন্ট অফ দ্য পিপল, প্রিন্সিপাল 4 প্রসেস অ্যাপ্রোচ, প্রিন্সিপাল 5 সিস্টেম অ্যাপ্রোচ টু ম্যানেজমেন্ট, then 6 is continuous improvement বা ডেভেলপমেন্ট, দেন প্রিন্সিপাল 7 হচ্ছে ফ্যাকচুয়াল অ্যাপ্রোচ টু ডিসিশন মেকিং, এবং প্রিন্সিপাল 8 বলা হচ্ছে মিউচুয়ালি বেনিফিশিয়াল সাপ্লায়ার রিলেশনশিপ। এই হচ্ছে টোটাল 8টা প্রিন্সিপাল। আর অ্যাডভান্টেজ যেটা বলা হচ্ছে, এই অলরেডি অ্যাডভান্টেজ গুলো আমরা জানি, যে এই ইস্যুগুলো যদি আমরা সেট আপ করতে পারি তাহলে আমাদের কি কি অ্যাডভান্টেজ গুলো আসে। সো ডেফিনেটলি এখানে আমাদের ওয়েল ডিফাইন্ড এন্ড ডকুমেন্টেড প্রসিডিউর থাকে, কোয়ালিটি ইনশিওর হয়, ডিফেক্ট রেটটা কমে আসে, এবং কারেক্টেড লোয়ার কস্ট। সো এই বিষয়গুলো আর কি, ডকুমেন্টেশন গুলো এনশিওর হয়। সো মার্কেট শেয়ার বাড়ে, ইনক্রিজিং সেলস অর রেভিনিউজ, এগুলো তো বাড়বে ডেফিনেটলি। আমি যদি 8টা জিনিস ইমপ্লিমেন্ট করি, সো আমার এই বিষয়গুলো তো অবশ্যই আমার বাড়বে, বা এই বিষয়গুলোতে আমরা অবশ্যই বেনিফিটেড হব। ওকে, সো আই হোপ এভরিওয়ান ইজ ক্লিয়ার। মানে এগুলো আসলে মুখস্থ নির্ভর, সো খুব বেশি আসলে ডিটেল পড়ানোর কিছু হয়। তোমরা একবার যদি রিডিং দাও ভালো মতো, জাস্ট পয়েন্টগুলোকে মেনশন রাখবা স্পেসিফিক্যালি, দেন হোপফুলি অ্যান্সার ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। এনিওয়েজ, তো আমরা কি ক্লিয়ার সবাই যে আইএসও যেটা পড়লাম, তো টোটাল কিন্তু 4টা স্ট্যান্ডার্ড আজকে পড়লাম, বিএসসিআই, ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন, ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন এবং আইএসও, 4টা স্ট্যান্ডার্ড পড়লাম। ক্লিয়ার কিনা সবাই? জি স্যার, জি ক্লিয়ার। স্যার। আচ্ছা, সো আমাদের হয়তো আরো একটা ক্লাস লাগবে, ওই ক্লাসে আমরা আমাদের সোশ্যাল সার্টিফিকেট গুলো শেষ করে ফেলে আমরা হচ্ছে এরপরে আমরা হচ্ছে লেবার ল, যেটা বাংলাদেশ লেবার ল, সেখানে আমরা মানে গো থ্রু করবো। আন্ডারস্ট্যান্ড? সো আমার আমার পার্ট হচ্ছে দুইটা মেজর পার্ট, আমি যদি বলি মানে আমার পার্টে, সে একটা হচ্ছে আমাদের সোশ্যাল সার্টিফিকেশন স্ট্যান্ডার্ড যেগুলো, আর একটা হচ্ছে বাংলাদেশ লেবার ল। তো আমরা এখন বাংলাদেশ লেবার ল তো যাই নাই, তো হয়তো নেক্সট ক্লাসে আমরা আরো 2-1টা স্ট্যান্ডার্ড পড়বো, পরে আমরা আমাদের এই সোশ্যাল সার্টিফিকেশন বা সোশ্যাল কমপ্লেক্স স্ট্যান্ডার্ড গুলো আমাদের শেষ হবে। এরপরে বাংলাদেশ লেবার ল, সেখানে সবগুলো চ্যাপ্টার পড়বো না, মেজর কিছু চ্যাপ্টার আমরা জাস্ট গো থ্রু করবো। ক্লিয়ার? আচ্ছা, সো তাহলে আজকে 9:55 প্রায় বেজে গিয়েছে। সো আজকে এখন অয়ন তুমি আছো তো? আহ, জি স্যার, আমি অ্যাটেন্ডেন্সের স্ক্রিনশটটা নিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি অ্যাটেন্ডেন্স স্ক্রিনশটটা নিয়ে আবার ওই আগের মতো আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করে দাও। আচ্ছা, আর আমাদের ক্লাস টেস্ট আমরা কবে দিচ্ছি, আমরা কি ডেট ফিক্স করেছি? না স্যার, এখনো হয়নি। হ্যাঁ, তাহলে তোমরা একটা ডেট ফিক্স করো, কবে তোমরা দিতে চাচ্ছ।